ঠিক আছে, তা আমি তো ভাবলাম যে আজকে ক্লাস নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের টপিক ছিল মেনিনজাইটিস এন্ড এনকেফালাইটিস, তাই না? শুধু কি মেনিনজাইটিস ছিল না এনকেফালাইটিস ছিল? দেখো তো তোমাদের রুটিনে কি আছে। হ্যালো স্যার মেনিনজাইটিস এনকেফালাইটিস দুটোই স্যার। হ্যাঁ, দুটো দেখি কতদূর পারা যায়। জি স্যার ঠিক আছে, হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ এইবারে দেখো। আচ্ছা তোমরা দেখো, হ্যাঁ এই স্ক্রিনটা আচ্ছা বেশি বড় হয়ে গেছে, এই দিকের লেখাটা অফ হয়ে গেছে, দেখো। ঠিক আছে, আমাকে এটা না দেখালে বুঝতে পারবো না। মেনিনজাইটিস, হ্যাঁ মেনিনজাইটিস মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সমকম নিব ইনফ্লামেশন অফ দি মেনিনজেস। এই যে আবার ব্যাকে চলে গেল, নিচে নামাই তো, হ্যাঁ তাহলে আগে একটু আগে যাই, ব্যাকে যাই। ওই ব্যাকে যাচ্ছে না কেন? কি করলা? মুভ করবে না, স্লাইড মুভ না হলে তো বিপদ। এটা নিয়ে ক্লাস করা মুশকিল হয়ে গেছে। মুভ করবে না কেন? কি করতে গেলে তুমি? ওইটাই থাক না, আগেটাই রাখতাম। হ্যাঁ করছি তো, এই যে কই হচ্ছে না তো। আমার ল্যাপটপ এত তাড়াতাড়ি অকেজ হয়ে গেল। দাঁড়াও একটু, দাঁড়াও আমি একটু সময়। যায় নাই, দেখছো? তাহলে দেখি ওখানে এখানে যাচ্ছে কিনা। এবার হচ্ছে, এবার হচ্ছে, হ্যাঁ এখান থেকে করি, এখান থেকে। হ্যালো, গান মিট মিট। হ্যাঁ এবার দেখতে পাচ্ছ স্লাইডটা ছোট না? না ঠিক আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লেখাগুলা? স্লাইড আসে নাই? সমস্যা স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ দিলাম, এবার আসছে না? দেখো তো চেঞ্জ হচ্ছে কিনা। এই যে এটার পরে আমি এখানে চলে আসতেছি। হ্যাঁ এই যে এবারে দেখতে পাচ্ছ? হ্যাঁ তোমাদেরকে বোধহয় ক্লোজ ভিউতে দেখতে হবে, তাইলে বুঝতে পারবো। বেশি বড় করতে গেলে সমস্যা। আমাকে দেখতে পাচ্ছ তো? আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা দেখো দেখি কতদূর কন্টিনিউ করতে পারি। মেনিনজাইটিস মানে হচ্ছে যে ব্রেনের যে কাভারিং থাকে, এটা তোমরা জানো। ব্রেনের 3টা কাভারিং আছে, বাইরে থেকে ভিতরে
সবচেয়ে বাইরে যেটা থাকে এটাকে বলে ডুরামেটার, তারপরে বলে অ্যারাকনয়েড মেটার, আরেকটা হলো পায়ামেটার। তো এগুলোকে বলা হয় মেনিনজেস। এখানে যখন কোনো ইনফ্লামেশন হয় তখন তাকে বলা হয় ইনফ্লামেশন অফ দি মেনিনজেস। আর পায়ামেটারের পরে যে ব্রেইন ম্যাটারটা থাকে, ব্রেইন টিস্যুটাকে বলা হচ্ছে যে ব্রেইন টিস্যুর যদি বা ব্রেইন প্যারেনকাইমার যে ইনফেকশন সেটাকে বলা হচ্ছে এনকেফালাইটিস। আর যখন মেনিনজাইটিস হয় আন্ডারলাইং ব্রেইন টিস্যুর যে ইনফ্লামেশনটা হচ্ছে, তখন একসাথে যখন দুটা হয় তখন বলা হচ্ছে মেনিনগোএনকেফালাইটিস। উইদাউট এনি অর্গানিজম যদি যেটা হয় যেটা এসেপ্টিক মেনিনজাইটিস, ইনফ্লামেশন অফ দি মেনিনজেস উইথ স্টেরাইল CSF, এটা। আচ্ছা, এরপরে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার এবার আসো, এখন আসো মেনিনজাইটিস। acute infection of the meninges presents with pyrexia, headache and meningism. meningism তাহলে জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, আর মেনিনজিজম মানে হচ্ছে এটা হেডেক থাকবে, ফটোফোবিয়া থাকবে, নেক স্টিফনেস থাকবে, তাই না? often accompanied by the other signs of meningeal irritation. আচ্ছা, দেখি স্লাইড চেঞ্জ হচ্ছে কিনা। এরপরে স্যার আমাদের আপনি শুধু লেকচার বললেও হবে, আমরা পরে যদি পিডিএফ আচ্ছা, সেটাই আমি ট্রাই করতেছি তোমাদেরকে। দাঁড়াও, আমি স্লাইড একটু বের করে নেই। রাইট, জি স্যার, স্লাইড প্রেজেন্টেশন না হলেও চলবে। না, আমার জন্য দরকার আছে। এখন আসো, দেখতে পাচ্ছ যে কজেস অফ মেনিনজাইটিস, এই বক্সটা সম্ভবত বেশি বড় করলে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আগাচ্ছি। দেখো, হ্যাঁ, আমরা এখানে ছিলাম যে অ্যাকিউট ইনফেকশন কি হয়, পাইরেক্সিয়া হবে, হেডেক হবে, মেনিনজিজম মানে হচ্ছে হেডেক, ফটোফোবিয়া, নেক স্টিফনেস মানে ঘাড় শক্ত হয়ে যাবে, অ্যাকম্পানিড বাই আদার সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন। আচ্ছা, এখানে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে অ্যাকর্ডিং টু এজ গ্রুপ, ডিফারেন্ট এজ গ্রুপে তোমার ডিফারেন্ট অর্গানিজম, এগুলো তোমরা দেখে নিও। এখানে আমি টাইমটা স্কিপ করছি। তারপরে অনেক দেখো ভাইরাস আছে, প্রোটোজোয়া, ফাঙ্গাই, এগুলা বক্স তোমরা। আর একটা আছে নন ইনফেক্টিভ যেটা বলে স্টেরাইল, সেগুলো কি স্টেরাইল কজ কি? মেনিনজাইটিসে একটা হলো অর্গানিজম দেওয়া হয়, আর নন অর্গানিজম যেটা হয় সেটাকে বলা হয় স্টেরাইল। সেই কজগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভাইবা এবং রিটেনের জন্য ইম্পর্টেন্ট। মেলিগন্যান্ট ডিজিজ, যে কোনো ধরনের ক্যান্সার, মেলিগন্যান্ট ডিজিজ, ব্রেস্ট ক্যান্সার, ব্রঙ্কিয়াল ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা, এগুলোতে হতে পারে। ইনফ্লামেটরি ডিজিজ, মেকারেন্ট যেগুলো হয়, সার্কোয়াইডোসিস, এসএলই, বেসের ডিজিজ। এরপরে আসো প্যাথোফিজিওলজি, কিভাবে তোমার এই মেনিনজাইটিসটা হচ্ছে। প্রথমে যেটা হয় যে ক্রিটিক্যাল ইভেন্ট ইন দ্য প্যাথোজেনেসিস অফ দ্য ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হচ্ছে ইনফ্লামেটরি রিয়াকশন হয় ইনডিউসড বাই দ্য ইনভেডিং ব্যাকটেরিয়া। যখন একটা ব্যাকটেরিয়া ইনভেড করলো তখন ইনফ্লামেটরি রিয়াকশন হবে। Many of the neurological manifestations and complication of the bacterial meningitis result from the immune response to invading the pathogen rather than from direct bacteria-induced injury. Acha. As a result of neurologic injury can progress even after the CSF has been sterilized. Antibiotic therapy. তোমরা জানো যখন একটা ব্যাকটেরিয়া ইনভেড করে ওখানে কি হয়,
mediators of inflammation রিলিজ হয়। যখন ইনফ্লামেটরি রিয়াকশন হয় তাহলে ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো রিলিজ হয়, যেমন সাইটোকাইনস, তাই না, আর টিএনএফ, ইন্টারলিউকিন, টিএনএফ আলফা, এই ধরনের মেডিয়েটরস গুলো রিলিজ হয়। তারপরে ওখানে এক্সুডেশন হয়। এক্সুডেশন মানে থিক কতগুলো লিকুইফাইড ম্যাটেরিয়াল রিলিজ হয়। এগুলো সম্পূর্ণ মেনিনজাসটাকে কাভার করে। তারপরে এইভাবে এটা একদম ব্রেনের কাভারিং থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত চলে যেতে পারে। এর ফলে যেটা হয় যে তোমার এখানে যে নার্ভস, ভেসেলস, এগুলো এফেক্টেড হয়। ব্রেনে কি আছে, তুমি যদি উপর থেকে চিন্তা করো তাহলে ক্রেনিয়াল নার্ভস আছে, ওখানে ভেসেলস আছে। তো ক্রেনিয়াল নার্ভ গুলা যখন ইনভলভ হয়ে যাবে তাহলে কি হবে, বিভিন্ন ক্রেনিয়াল নার্ভ পালসি হতে পারে। তারপরে যখন ভেসেলস, আর্টারি গুলো যখন ইনভলভ হবে ওখানে কি হবে, আর্টারাইটিস হবে। আর্টারাইটিস হলে অক্লুশন হয়ে যাবে, তখন সার্কুলেশন ডিস্টার্ব হয়ে গেলে ব্রেন ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। এরপরে এই যে প্যাথোফিজিওলজিটা দেখো, এখানে চার্টটা দেওয়া আছে যে একটা অর্গানিজম যখন ঢুকতেছে তখন কি কি হচ্ছে। প্রথমে মাল্টিপ্লিকেশন হচ্ছে, তারপরে ওখানে তোমার রিলিজ অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল কম্পোনেন্ট, যেগুলা ব্যাকটেরিয়ার সেল ওয়ালে এন্ডোটক্সিন, টিকোইক অ্যাসিড আছে। তারপরে ওই যে যেটা বললাম, প্রোডাকশন অফ দি ইনফ্লামেটরি সাইটোকাইনস, মেডিয়েটরস, এগুলা যখন রিলিজ হচ্ছে তখন বিভিন্ন ভাবে তোমার কাজ করতেছে। যেমন অল্টার ব্লাড ব্রেইন ব্যারিয়ার পারমিবিলিটি, যখন পারমিবিলিটি অল্টার হয়ে যাচ্ছে তাহলে লিকুইড জিনিসটা বের হয়ে আসতেছে, ইডেমা হচ্ছে। তারপরে অ্যাডহারেন্স অফ দ্য লিউকোসাইটস টু দ্য সেরিব্রাল ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলস, তারপরে অল্টারেশন অফ দি সেরিব্রাল ব্লাড ফ্লো, প্রোডাকশন অফ দি এক্সাইটেটরি অ্যামিনো অ্যাসিড, এগুলো সব মিলায় যে আলটিমেট যে প্রোডাক্টটা হচ্ছে রেজড আইসিপি হচ্ছে। তারপরে পেশেন্ট কমায় চলে যাচ্ছে। এটা হলো সংক্ষিপ্ত। তোমরা এই প্যাথোফিজিওলজির চারটা দয়া করে দেখে নিও। এরপরে আসো যে একটু আগে যেগুলো আলোচনা করছিলাম যে মেনিনজাইটিস হলে কি কি সিমটম হয়। জ্বর থাকবে, ফিভার, হেডেক, ড্রাউজিনেস, নেক স্টিফনেস আর দ্য কমন প্রেজেন্টিং ফিচার্স। দেখো এখানে কিন্তু আনকনসিয়াসনেস বিষয়টা নাই। মেনিনজাইটিসের পেশেন্ট কিন্তু ড্রাউজি হবে, মেনিনজাইটিসের পেশেন্ট আনকনসিয়াস হবে না, অজ্ঞান হবে না। তাহলে অল্টার্ড কনসিয়াস লেভেল হবে কোথায়, এনকেফালাইটিস, এটা তোমাদের মনে রাখতে হবে। পেশেন্ট মে বি comatose in severe bacterial meningitis and later there may be focal neurological sign. Ultimately যখন ব্রেন প্যারেনকাইমা ইনভলভ হয়ে যায়, যখন নিউরোলজিক্যাল ফিচার গুলা পাওয়া যায়, তখন তোমাকে মনে করতে হবে যে এটা শুধু মেনিনজাইটিসে ইনভলভ নাই, এটা স্প্রেড করে গেছে একদম ব্রেন প্যারেনকাইমা পর্যন্ত and other structures. এখানে বলতেছে যে 90% of the patient with meningococcal meningitis have two of the following. দেখো যেমন ফিভার থাকবে, নেক স্টিফনেস থাকবে, অল্টার্ড কনসিয়াসনেস and rash. When accompanied with septicemia, it may present with abrupt onset of obtundation due to cerebral edema. তার মানে প্রথম দিকে বলা হচ্ছে যখন সিভিয়ার হয়ে যাবে, যখন ব্রেন প্যারেনকাইমা ইনভলভ হয়ে যাবে, তখন পেশেন্ট কমায় চলে যাবে। আদারওয়াইজ মেনিনজাইটিসের পেশেন্ট ড্রাউজি থাকে। এই যে দেখো র্যাশ, একটা কিছু কিছু দেখো এখানে দেখাচ্ছে একটা ছবি, যে এখানে কি হয় যখন সেপ্টিসিমিয়া হয়, যখন এটি স্প্রেড করে যায় তখন এই যে স্কিন লেশন গুলো দেখাচ্ছে। নিউমোকক্কাল and hemophilus infection, there may be associated otitis media, দেখো কান ইনভলভ করছে। তারপরে ওল্ডার পেশেন্ট, অ্যালকোহলিক পেশেন্ট উইদাউট ফাংশনিং স্প্লিনিং, এটা হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন, যেটা দেখো ইনক্রিজিং meningitis, thrombophlebitis in the immune suppressed people, alcoholic, diabetic, pregnant women, neonates, এটা তোমাদের ডেভিশনেই আছে।
দেখো ইম্পর্টেন্ট কথা হলো যে দেখো জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, ফটোফোবিয়া থাকবে, নেক স্টিফনেস থাকবে অ্যাজ এ হোল। কিন্তু তোমাকে যদি বলা হয় সাইন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন, তোমরা জানো নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে গেলে তোমাকে নেক সাইন, এটা একটা এক্সামিনেশন দেখতে হয় যে সাইন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন কি। দেখো সাইন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন মানে হচ্ছে নেক রিজিডিটি। নেক রিজিডিটিতে দুটা টেস্ট আছে, একটা হলো নেক রিজিডিটি, নেক রিজিডিটি থাকবে সাইন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর হচ্ছে কার্নিক সাইন, 3 নম্বর হচ্ছে ব্রুড-জিনকিস সাইন। এগুলো থিওরিটিক্যালি এখানে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। নেকটা যদি তুমি ফ্লেক্স করো এইভাবে যদি নেকটাকে তুমি ফ্লেক্স করো আস্তে আস্তে, দেখবা নেকটা এই চিন চেস্টে লাগতেছে না। আরটা হচ্ছে তোমার এইভাবে সাইড টু সাইড। আমাকে দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, জি স্যার দেখেন। এখন দেখা যাচ্ছে। মাঝে মাঝে রেসপন্স করবা, নাহলে তুমি বুঝতে পারবো না। আমি তোমাদেরকে নেক রিজিডিটি কিভাবে দেখাচ্ছিলাম, যে পেশেন্টটাকে রিল্যাক্স হয়ে সুপাইন পজিশনে শুয়ে রাখবা, এগুলো ওয়ার্ডে আমরা দেখাবো। আস্তে করে মাথাটা ফ্লেক্স করে চিনটা বুকের মধ্যে ঠেকানোর চেষ্টা করবা। যদি নেক স্টিফনেস থাকে পেশেন্ট চিন বুকে টাচ, চেস্টে টাচ করতে পারবে না। হ্যাঁ, আরেকটা হলো এই যে সাইড টু সাইড মুভমেন্ট করতে গিয়ে দেখবা সাইড টু সাইড মুভমেন্ট হচ্ছে না, চিন টাচ করতে পারবে না, তখন বুঝবেন নেক রিজিডিটি। কার্নিক সাইন তোমরা জানো যে ব্রুড-জিনকিস সাইন। কার্নিক সাইনটা হচ্ছে এগুলা হলো বেড কেসে দেখাতে হবে, তবুও বলে যাচ্ছি। যখনই একটা সাইডের পা ফ্লেক্স করে এক্সটেন্ড করতে চাইবা, হ্যাঁ, তখন কিভাবে পেশেন্ট ফিল করবে। পেশেন্টের তুমি হিপ এন্ড নি ফ্লেক্স করে যখন তুমি এক্সটেন্ড করতে চাইবা নিটা, তখন পেশেন্ট কি করবা, পেশেন্ট ফিল করবে পেইন কোথায়, যে হ্যামস্ট্রিং মাসেলস, পায়ের যে হ্যামস্ট্রিং মাসেলস আছে স্ট্রেচিং হবে, ওখানে নার্ভ রুট গুলা ঘষা খায় মাসেলের সঙ্গে, তখন পেইন ফিল হয়। এটা হচ্ছে কার্নিক সাইন। যে হিপ ফ্লেক্স নি ফ্লেক্স করে যখন নি আমরা এক্সটেন্ড করব, তখন পেশেন্ট উইল ফিল পেইন। আর ব্রুড-জিনকিস সাইন হচ্ছে যখন তুমি এক সাইডে কার্নিক সাইন এক্সামিন করবা, তখন হঠাৎ করে পাশের পাটা পেশেন্ট হঠাৎ করে লিফট আপ করবে ডিউ টু পেইন। আরেকটা হচ্ছে তুমি পেশেন্টকে সুপাইন পজিশনে রেখে যদি নেকটা ফ্লেক্স করতে চাও, তখন পেশেন্টের 2টা পা একসাথে এলিভেট করবে। এগুলো হলো ব্রুড-জিনকিস সাইন, এগুলো ক্লিনিক্যাল ক্লাসে তোমরা দেখবা। এই যে দেখো এখানে ছবিতে দেখাচ্ছে, এই যে দেখো পেশেন্ট সুপাইন পজিশনে আছে, দেখো যে বললাম নেক ফ্লেক্স করার সাথে সাথে তার 2টা পা এলিভেট হয়ে যাচ্ছে। এখন দেখো ডায়াগনোসিস কিভাবে করবা। লাম্বার পাংচার ইজ ম্যান্ডেটরি আনলেস দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ, লাম্বার পাংচার করব। প্রথমে আমরা সিটি স্ক্যান করে দেখে নেব কোনো মাস লেশন আছে কিনা, যেমন সেরিবেলার অ্যাবসেস বিফোর লাম্বার পাংচার টু প্রিভেন্ট করি। তুমি যদি সিটি স্ক্যানে দেখো যে ব্রেনে কোনো স্ট্রাকচারাল লেশন নাই, কোনো টিউমার নাই, কোনো অ্যাবসেস নাই, তাহলে তুমি এলপি করবা। আর যদি তুমি সিটি স্ক্যান অনেক সময় না করে এলপি করো, ব্রেনে যদি কোনো স্ট্রাকচারাল লেশন থাকে, তাহলে কোনিং অফ দি সেরিবেলার টনসিল, কোনিং মানে হচ্ছে ব্রেনটা নিচের দিকে পুশ ডাউন হয়ে পরে দেখা যাবে কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যাবে। কারণ সেরিবেলার টনসিল যদি নিচে নামে তাহলে কি হবে, মেডুলা এবং পন্সে আমাদের ভাইটাল সেন্টার আছে, যেগুলোকে বলা হয় কার্ডিও রেসপিরেটরি সেন্টার। ওখানে কম্প্রেশন হয়ে গেলে পেশেন্টের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এন্ড রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে মরে যেতে পারে। তাহলে লাম্বার পাংচার আমরা করব, তার আগে সিটি স্ক্যান করে দেখে নিব কোন স্ট্রাকচারাল লেশন আছে কিনা। ইফ লাম্বার পাংচার ইজ ডিফার্ড অর অমিটেড, ব্লাড কালচার করা যেতে পারে। কোনো কারণে লাম্বার পাংচার করতে না পারলে আমরা ব্লাড কালচার করব। এই যে দেখো ছবি দেখো, এগুলো দেখলে বুঝবে যে কিভাবে
এলপি করা হয়। সিএসএফ drawn from between the two vertebra. সিএসএফ দেখো কোত্থেকে কালেকশন করা হচ্ছে, দি স্পাইনাস প্রসেস, আর এগুলা হচ্ছে ভার্টিব্রাল বডি। তারপর দেখতে পাচ্ছ যে সিএসএফটা কোত্থেকে আসে, সাব অ্যারাগনয়েড স্পেস থেকে আসে। CSF findings of the bacterial meningitis, এগুলো দেখো হ্যারিসন থেকে নেওয়া। দেখো যখন তুমি এটা কিন্তু তোমার ভাইবা তো জিজ্ঞেস করে, তোমার শর্ট কেসও আসতে পারে যে এলপি লাম্বার পাংচার অথবা সিএসএফ স্টাডি। দেখো প্রত্যেক সিএসএফ একটা ওপেনিং প্রেসার আছে মোর দেন 180 মিলিমিটার মার্কারি। আচ্ছা, তারপরে দেখতে হয় সেল কাউন্ট, ডাব্লিউবিসি সেল কাউন্ট 10 থেকে 10,000 পার মাইক্রোলিটার। নিউট্রোফিল এখানে প্রিডমিনেন্ট। এটা আমি বলতেছি নর্মাল সিএসএফ না, এটা দেখাচ্ছে যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে কি পিকচারটা হয়। নর্মাল প্রেসার বেড়ে যাবে, তারপরে সেল কাউন্ট বেড়ে যাবে, মেইনলি নিউট্রোফিল থাকবে। দেখো গ্লুকোজের ভ্যালু দেওয়া হয়েছে, সিএসএফ গ্লুকোজ প্লাজমা গ্লুকোজের কত থাকে, 2/3। ওই জন্য করেসপন্ডিং প্লাজমা গ্লুকোজ করে দেখা হয় যে যদি প্লাজমা গ্লুকোজ আমাদের ব্লাড গ্লুকোজ যা ভ্যালু তার থেকে একটু কম, 2/3 থাকবে তোমার সিএসএফ এর গ্লুকোজ। সুতরাং কিন্তু দেখা যাবে রিভার্স পিকচার, যদি তোমার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় তাহলে কি হবে, ব্যাকটেরিয়া কি করে, গ্লুকোজ খেয়ে ফেলে। দেখছো একদম লেস দেন 40 মিলিগ্রামে চলে আসবে, প্রোটিন বাড়বে। এগুলা মনে রাখবা, ব্যাকটেরিয়া গ্লুকোজ খায় তাহলে গ্লুকোজ কমে যাবে লেস দেন 40, প্রোটিন বেড়ে যাবে যেহেতু ইনফ্লামেশন, হোয়ার দেয়ার ইজ ইনফ্লামেশন এখানে যে প্রোটিন বেড়ে যাবে মোর দেন 45 মিলিগ্রাম। আরবিসি ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকবে, অনেক সময় ট্রমার জন্য হতে পারে। গ্রাম স্টেন পজিটিভ মোর দেন 60%, কালচার পজিটিভ মোর দেন 80%। এখন দেখো তাহলে ব্যাপারটা হলো কিরকম, আমি যেটা সংক্ষেপে বলবো যে একটা অর্গানিজম ঢুকতেছে, ঢুকে কি করতেছে, ওখানে তোমার ব্যাকটেরিয়াল সেল ওয়াল থেকে শুরু করে মেডিয়েটরস অফ দি ইনফ্লামেশন রিলিজ হচ্ছে, রিলিজ হয় এক্সুডেশন হচ্ছে। এক্সুডেশন হচ্ছে কি, থিক সিক্রেশন, এগুলো পুরা সাবআরাগনয়েড স্পেসকে ট্রাভার্স করে তোমার একদম স্পাইনাল কর্ড পর্যন্ত চলে আসে। এবং এই সাবআরাগনয়েড স্পেস থেকে তোমরা ছবি দেখবা, এখানে ডিফারেন্ট ভেসেলস এন্ড নার্ভস আছে, এগুলো ইনভলভ হচ্ছে। এগুলো তখন ইনফ্লামেশন হয়ে নিউরাইটিস হচ্ছে, আর্টারাইটিস হচ্ছে, দেখো বিভিন্ন রকম কমপ্লিকেশন হবে। এই জন্য মেনিনজাইটিস হলে এই কমপ্লিকেশন গুলো হয়। তাহলে এখন ম্যানেজমেন্টে দেখো, আমি ম্যানেজমেন্টের আগে তোমাদের এখানে স্কিপ করে গেছে, এখানে যে একটা যে কোনো পেশেন্টের তুমি যখন ডায়াগনোসিস করবা তখন প্রথমে তোমাকে নিতে হবে হিস্ট্রি। ফ্রম দ্য হিস্ট্রি তুমি অনেক কিছু পাবা, ক্লিনিক্যাল ফিচার্স, যেমন আমরা বললাম জ্বর, মাথা ব্যথা, না অন এক্সামিনেশনে আমি নেক স্টিফনেস পাবো, বিভিন্ন সাইন পাবো। তারপরে তুমি রিলেভেন্ট ইনভেস্টিগেশন করবা, নর্মাল রুটিন ইনভেস্টিগেশন, এটা মনে রাখবা। আমরা যখন কোনো পেশেন্টের রুটিন ইনভেস্টিগেশন করি আমরা সিবিসি করি, তাই না, কমপ্লিট ব্লাড কাউন্ট করব। এখানে কি পাবো, ইনফেকশন। ইনফেকশন হলে কি হবে, টোটাল কাউন্ট অফ দি ডাব্লিউবিসি বেড়ে যাবে, নিউট্রোফিল বেড়ে যাবে, হ্যাঁ এরকম। আর যদি ভাইরাল হয় তাহলে দেখা যাবে নিউট্রোফিল কমে গেছে, লিম্ফোসাইট বেড়ে যাবে, ওই জন্য সিবিসি করব। তারপরে এইগুলো পেশেন্টকে আমরা ইয়া দেই, কি বলে, স্টেরয়েড দেই, ডেক্সামিথাসন দেওয়া হয় যে অ্যাডহেশন কমানোর জন্য। এই জন্য একটা বেস আরবিএস র্যান্ডম ব্লাড সুগার করব। তারপরে রেনাল ফাংশন দেখে নিব, ক্রিয়েটিনিন কেমন আছে, ইলেকট্রোলাইট কেমন আছে, এগুলো হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন। আর যেটা হলো যে তুমি এলপি করবা, এলপি করার আগে সিটি স্ক্যান করবে। এই তো এখন আসে, এই করার পরে আমরা দেখব যে ডায়াগনোসিস আমাদের, আমরা অর্গানিজম পাইলাম। যদি আমরা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস করতেছি এখানে, তাহলে ব্যাকটেরিয়া কালচার করে ব্যাকটেরিয়া পাইলাম। এখন অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি আমরা অ্যান্টিবায়োটিক দেবো, হ্যাঁ, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। দেখো এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি
Bacterial meningitis is a medical emergency. Antibiotics should be started within 60 minutes of patient arrival. আসার সাথে সাথে দিয়ে দেব। Empirical therapy of the community acquired suspected bacterial meningitis in children and adults should include combination of এই যে দেখো আমরা কালচারের রিপোর্ট আসার আগেই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেব এবং সাথে আমরা ডেক্সামিথাসোন দিব। এটা ইনজেকশন হিসাবে দেওয়া হয়। দেখো 0.15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এটা 4 টাইমস ডেইলি ফর দেওয়া হয় 2 ডেজ, তারপরে আস্তে আস্তে ধরে যায় অ্যাটলিস্ট 7 দিন দেওয়া হয়। এখানে থার্ড অর ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্ড ভ্যানকোমাইসিন প্লাস এসাইক্লোভির। তাহলে সেফালোস্পোরিন অ্যান্ড ভ্যানকোমাইসিন প্লাস এসাইক্লোভির। এসাইক্লোভির কথাটি কেন আসলো, যে সাথে যদি হয় কোনো ভাইরাস থাকে সাসপেক্ট করা হয় তাহলে অ্যান্টিভাইরাল হিসাবে এসাইক্লোভির আমরা দেই। এমপিসিলিন দেওয়া হয়, দেখো should be added if age more than 55 years or less than 3 months or those with impaired কি বলছে এটা organ transplant, এই যে CMI organ transplantation, pregnancy, malignancy, এগুলো ক্ষেত্রে আমরা এই এমপিসিলিন অ্যাড করতে পারি। তারপরে যেটা বলা হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এই যে মেট্রোনিডাজোল দিতে পারি। তারপরে হসপিটাল অ্যাকোয়ার্ড মেনিনজাইটিস, যেমন ফলোইং নিউরোসার্জিক্যাল প্রসিডিওর আমরা দেই কি দেই, থেরাপি শুড বি ইনক্লুড এমপিসিলিন প্লাস ভ্যানকোমাইসিন, বারবার একই কথা আসবে, অ্যান্ড সেপ্টাজিডিম এগুলো আসবে। দেখো এরপরে দেখো ট্রিটমেন্ট অফ পায়োজেনিক মেনিনজাইটিস, এই যে এখানে দেওয়াই আছে, এই চার্টগুলো দেখে নাও যে এখানে বয়স ভিত্তিক কোন এজেন্ট তুমি চুজ করবে এখানে দেখানো হয়েছে। যেমন 18 থেকে 50 বছর হইলে কি দিবা, 50 বছরের উপরে হইলে কি দিবা, তাই না, এইভাবে তোমাকে দেওয়া হয়েছে। আচ্ছা আমরা কি করি ওয়ার্ডে, আমরা কি করি বলো দেখি। আমাদের এখানে তো অত ওইরকম থাকে না, আমরা এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেমন সেপ্ট্রি একজন দেই 2 গ্রাম বিডি মানে দিনে 2 বার 12 আওয়ারলি দেওয়া হয়। তারপরে সাথে এমপিসিলিন দেওয়া হয়, তারপরে এর সাথে তখন মেট্রোনিডাজোল দেওয়া হয়, তারপরে ডেক্সামিথাসোনও দেওয়া হয়, মানে ককটেল আর কি, কোনো সাইড যেন কাভার না হয়। আর যদি কখনো মনে হয় যে তোমার এটা অ্যাসোসিয়েটেড ভাইরাল ইনফেকশন থাকতে পারে, সেক্ষেত্রে তোমার আমরা অ্যান্টিভাইরাল অ্যাড করি। এইভাবে অ্যাকর্ডিং টু প্যাথোজেন তুমি কোন এজেন্ট চয়েস করবে এই চার্ট এখানে দেওয়া হয়েছে। যেমন ধরো যে নাইজেরিয়া মেনিনজাইটিস, তাহলে বেনজাইল পেনিসিলিন দেওয়া হচ্ছে। বেনজাইল পেনিসিলিন দেওয়া যাচ্ছে না তার সেনসিটিভিটির জন্য, তখন আমরা সেফুরোক্সিম, এমপিসিলিন, ক্লোরামফেনিকল এইভাবে। যেমন সেপ্টোজিডিম দিচ্ছ, যদি কোনো কারণে এটা দেওয়া না হয় তাহলে অল্টারনেটিভ ক্লোরামফেনিকল আছে। যদি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির ক্ষেত্রে সেনসিটিভিটি আছে তখন তুমি অন্যটা দিচ্ছ। এইভাবে এখানে চার্টটা দেখানো হয়েছে। এখন আসছো, এতক্ষণ আমরা ব্যাকটেরিয়াল পড়লাম, এবারে ভাইরাল meningitis. Virus are the most common cause of meningitis. It is much less serious than bacterial meningitis unless there is encephalitis, তাই না? ভাইরাস দিয়ে মেনিনজাইটিসটা কম হয় বলতেছে, কিন্তু যদি প্যারেনকাইমা ইনভলভ হয়ে যায় তখন এটা হয়ে যাবে সিরিয়াস, তখন এটা আমরা বলবো এনকেফালাইটিস। এই জন্য অনেক ক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারি না, তখন কি হয় মেনিনজাইটিসের সাথে ব্রেন প্যারেনকাইমাকে আমরা বলি যদি মেনিনগো এনকেফালাইটিস। মোস্ট কমন এন্টারোভাইরাস, তারপরে হচ্ছে মাম্পস ভাইরাস ইজ কমন where specific immunization is not employed. Clinical features, mainly children and young adult এটা হচ্ছে। তারপরে কি হয়, headache is most severe feature. আচ্ছা, meningism develop rapidly.
There may be high pyrexia, but focal neurological signs are rare. এটা বুঝছো তো? এটা আমরা করতেছি কিন্তু ভাইরাল মেনিনজাইটিস। দেখো যে চিলড্রেনদের হবে, ইয়াং অ্যাডাল্টদের হবে, হেডেকটা বেশি থাকবে, মেনিনজিজমটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে, দ্যাট ইজ তার ফটোফোবিয়া, নেক স্টিফনেস, হাই পাইরেক্সিয়া, বাট এখানে ফোকাল নিউরোলজিক্যাল গুলো রেয়ার। ইনভেস্টিগেশন ওই একই জিনিস, তুমি এলপি করবা, কি পাবা? এখন দেখো যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের সিএসএফ কি হবে, ভাইরালে দেখো ওখানে ছিল নিউট্রোফিল প্রিডমিনেন্ট, এখানে পাচ্ছ লিম্ফোসাইট। আচ্ছা দেখো ভাইরাস কিন্তু কি হয়, গ্লুকোজ খায় না, ওই জন্য গ্লুকোজ নর্মাল থাকবে, প্রোটিন ইউজুয়ালি নর্মাল থাকবে, মনে রাখো। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে খাদক, এটা গ্লুকোজ খাবে, গ্লুকোজ কমে যাবে, এখানে প্রচুর ইনফ্লামেটরি মেডিয়েটার্স রিলিজ হয়, ওই জন্য এখানে প্রোটিন বেড়ে যায়। তাহলে গ্লুকোজ কমবে ব্যাকটেরিয়াতে, প্রোটিন বাড়বে, কিন্তু ভাইরালে কি হবে, গ্লুকোজও নর্মাল থাকতে পারে, প্রোটিনও নর্মাল থাকতে পারে, তবে অনেক ক্ষেত্রে প্রোটিন সামান্য বাড়তে পারে। ট্রিটমেন্ট অফ দি ভাইরাল মেনিনজাইটিস, there is no specific treatment and the condition is self-limiting, দেখছো এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। The patient should be treated symptomatically in a quiet environment. Recovery usually occurs within days. দেখো ভাইরাল মেনিনজাইটিসে কোনো ট্রিটমেন্ট লাগতেছে না, কিন্তু যখন এনকেফালাইটিস হবে ভাইরাস দিয়ে, তখন কিন্তু তোমাকে অ্যান্টিভাইরাল দিতে হবে। Tubercular meningitis, you know, the uncommon in developed countries, but seen in our countries like our Bangladesh, দেখছো এগুলোতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বেশি, ডেভেলপিং কান্ট্রিতে। এখন দেখো ক্লিনিক্যাল ফিচার্স এন্ড স্টেজিং অফ দি টিউবারকুলাস মেনিনজাইটিস, এই চারটা তোমরা দেখে নিও। সিমটম ওই যে দেখো হেডেক, ভমিটিং, লো গ্রেড ফিভার, লেসিটিউড, ডিপ্রেশন, কনফিউশন, বিহেভিয়ার চেঞ্জ। হ্যাঁ দেখো যেহেতু এখানে একটা জিনিস আসছে, দেখো কিছু সিএনএস ফিচার পাবা, ডিপ্রেশন, কনফিউশন, বিহেভিয়ারাল চেঞ্জ থাকবে। সাইন্স ওই যে মেনিনজিজম, অকুলোমোটর পালসিস, দেখছো এখানে ক্রেনিয়াল নার্ভ পালস এগুলো আসবে। প্যাপিলিডিমা মানে ইডিমা অফ দ্য অপটিক নার্ভ হেড, তারপরে ডিপ্রেশন অফ কনসিয়াস লেভেল, ফোকাল হেমিস্ফিয়ার সাইন মানে ল্যাটারালাইজিং সাইন। হ্যাঁ দেখা গেল তোমার এক সাইডের হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, ক্রেনিয়াল নার্ভ পলসি হয়েছে এরকম। আর স্টেজিং অফ দি সিভিয়ারিটি, এটা কতটুকু সিভিয়ার এভাবে স্টেজ 1, 2, 3 করে দেখা আছে, যে আর্লি কোনটা, ইন্টারমিডিয়েট কোনটা, অ্যাডভান্স, এই স্টেজিং গুলা তোমাকে করতে হবে। কি করবা টিবি মেনিনজাইটিসে, ওই সেম থিং, এলপি করতে হবে, এলপি করলে সিএসএফ স্টাডি করলে সব আমি পাবো। এখানে দেখো প্রেসার বেড়ে যাবে, এখানে দেখো কতগুলা স্পেশাল ক্রাইটেরিয়া আছে। স্পাইডার ওয়েব ক্লট ফর্ম when allowed to stand, আমরা যদি শেষটাকে একটু স্ট্যান্ড করাই তাহলে কোপ ওয়েব ক্লট বলে, ওয়েব ক্লট, স্পাইডার ওয়েব ক্লট ফর্মেশন হবে। সেল কাউন্ট এখানে এরকম থাকবে, লিম্ফোসাইট প্রিডমিনেন্ট হবে, প্রোটিন ইনক্রিজ হবে, মার্ক ফরেন গ্লুকোজ, ওই যে কারণ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তো ব্যাকটেরিয়াল ডিজিজ, তাহলে পায়োজেনিক ব্যাকটেরিয়া যেরকম হবে এখানে তাই হবে, এখানেও প্রোটিন বাড়বে, এখানেও গ্লুকোজ কমে যাবে। টিউবারকুলাস ব্যাসিলাই ক্যান ডিটেক্টেড in CSF smear, but negative result does not exclude the diagnosis. CSF culture করবা, আর আমরা সিটি স্ক্যান করে দেখি হাইড্রোকেফালাস হয়, মেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট অর ইন্ট্রাক্রেনিয়াল টিউবারকুলোমা হয়। তো এটা তুমি যদি সিটি স্ক্যান করো, তোমরা যদি সিটি স্ক্যান করো তাহলে দেখবা হাইড্রোকেফালাস মানে কি, ব্রেনের যে ভেন্ট্রিকল গুলো আছে দেখবা, ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, এগুলো এনলার্জমেন্ট হবে। আর কি হবে, বেজ অফ দি ব্রেনে এনহ্যান্স মানে একটু ব্রাইট হয়ে যাবে, সাদা সাদা মনে হবে। আর যদি টিউবারকুলোমা ফর্মেশন হয় তাহলে সিটি স্ক্যানেও বোঝা যেতে পারে। ঠিক আছে।
আচ্ছা, আমরা আর কতক্ষণ কন্টিনিউ করতে পারবো? একজন রেসপন্ড করো। স্যার একটাই ক্লাস আছে স্যার, একটাই ক্লাস, তো সময় নিউরো সার্জারি ক্লাস আছে। আচ্ছা, নিউরোসার্জে আসলে আমাকে বলবা, যতক্ষণ না আসে আমি continue করবো। আচ্ছা, তারপরে আসো ট্রিটমেন্ট অফ টিউবারকুলোস মেনিনজাইটিস। এটাও কিন্তু তোমার নিউরোসার্জারির দিকেই পড়ে, বুঝছো? টিবি মেনিনজাইটিসের ট্রিটমেন্ট তোমরা এনটিটিবি দিবা। দেখো এটা ইম্পর্টেন্ট, ভাই ধরে। এনটিটিবি ড্রাগ শুড বি কন্টিনিউড ফর 12 মান্থস। ইন দিস কেস ইথামবিউটল ইজ রিপ্লেসড বাই দিস স্ট্রেপ্টোমাইসিন। তার মানে 1 বছর ট্রিটমেন্ট করতে হবে। সার্জিক্যাল ড্রেনেজ লাগতে পারে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস হলে। Patient with adjunctive glucocorticoid may experience features faster resolution এ স্টেরয়েড দেওয়া হয় কেন? ওই যে অ্যাডহেশন যেন না হয়ে যায়, and elevated CSF pressure কমানোর জন্য। In one study, adjunctive dexamethasone significantly enhanced the chances of survival among persons 14 years, but did not use the presence of neurological sequelae. ডোজ, এই যে ডেক্সামেথাসোনের ডোজ এখানে দেওয়া হয়েছে, এটা কতদিন দিবা? 0.4 milligram per kg body weight given IV with tapering, 1 milligram per week until patient respond না করে। তারপরে এটা দেওয়ার পরে আমরা আস্তে আস্তে এটা কমাই নিব 4 সপ্তাহ পর্যন্ত। টিউবারকুলোমা, uncommon manifestation of the CNS presence as a more space occupying lesion, এটা টিউমারের মতো বিহেভ করবে, usually causes seizure। তখন কিন্তু খিঁচুনি হবে, ফোকাল সাইন পাবে। ফোকাল সাইন মানে কনভালশন হবে, দেখবে একটা হাত পা তার প্যারালাইসিস হয়ে গেছে, ক্রেনিয়াল নার্ভ পালসি হচ্ছে। সিটি এমআরআই করে আমরা বুঝতে পারি যে এনহ্যান্স রিং লেশন পাওয়া যায়, বাট বায়োপসি ইজ নেসেসারি টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। তারপরে এই যে আজকে আমরা এনকেফালাইটিস আর পড়বো না, বুঝছো? তোমাদের যেহেতু টাইম শেষ। মোস্তাকিম বা কেউ আসো? হ্যালো হ্যালো। জি স্যার। এনকেফালাইটিস কিন্তু তোমাদের আরেকদিন পড়াতে হবে, বুঝছো? জি স্যার। তোমাদেরকে আমি জাস্ট শুধু রেকর্ড করার জন্য দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এই যে ভাইরাল এনকেফালাইটিস, এটা আমরা পড়বো, প্যাথোফিজিওলজি পড়বো, ক্লিনিক্যাল ফিচার্স পড়বো। রেকর্ড হচ্ছে তো না? জি স্যার। রেকর্ডটা করে নাও, তাহলে পড়ে ফেলতে পারবা, আগাইতে পারবা। অনেক সময় আমি জিনিসটা রিভিউ করব। ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে ম্যানেজমেন্ট। এই তো হ্যাঁ। তার বিভিন্ন নিপা ভাইরাস দেখি হচ্ছে, এগুলো আমরা দেখব। এই তাহলে আমি আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। তোমাদের প্রতি আমার ইনস্ট্রাকশন হচ্ছে যে এই যে মেনিনজাইটিস পড়াই আর এনকেফালাইটিস পড়াই, বুঝছো? এগুলো তোমরা ডেভিডসন থেকে পড়বা, অন্য কোনো জায়গায় যাবা না। হ্যাঁ, এই যে এনকেফালাইটিস হয়েছে কি কমপ্লিকেশন হয়, এগুলো আমাদের চেম্বারে আসে রোগীগুলা, বুঝতে পারছো? তোমরা পরীক্ষা পাশের জন্য ডেভিডসন ছাড়বা না, ওখানে মেনিনজাইটিস আমি বা যে কোনো তোমাদের লেকচারার যাই বলুক না কেন, তোমাদেরকে যেই লিটারেচার দেখ না কেন, হার্ড কপি দেখ না কেন, তোমরা ডেভিডসনের বক্স ডেভিডসন ছাড়বে না, কারণ তোমাকে পাস করতে হবে। আর ডেভিডসনে যে জিনিসটা ক্লিয়ার হবে না, সেই জিনিসটা তোমরা হ্যারিসন বা অন্যান্য বই থেকে হেল্প নেবা, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা এনকেফালাইটিসটা রিভিউ করব, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আজকে শেষ করে দিই। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তোমাদের নিউরো সার্জারি স্যার আসছে? নিউরো সার্জারি স্যাররা ক্লাস নেবে তো নাকি? স্যার মিটিংটা বেরোলো, স্যার জয়েন করবে, মানে স্যার ওয়েবসাইটে মিটিং। ও, তাহলে তো তোমাদের আজকে ক্লাস না হইতে পারে, বুঝতে পারছো? স্যার জয়েন করবে। স্যার ওই যে প্রিন্সিপাল স্যারের রুমে আসতেছে, আসে জয়েন করবে। আপনি কন্টিনিউ করলে করতে পারেন স্যার, আর না হলে স্যার আমি তোমাদের ওই কথাটাই বলতেছি, তা আমি একটু কন্টিনিউ করি, আগায় যাই। স্যার করেন স্যার, ওই যে স্যার হল রুম থেকে প্রিন্সিপাল স্যার রুমে এসে করবে। আচ্ছা স্যার শুরু করেন, আমি স্যার আসলে আপনাকে বলবো না। আচ্ছা, আমি শুরু করতেছি আবার। হ্যাঁ, আমরা এনকেফালাইটিস থেকে শুরু করতেছি, যে এটা হলো ইনফেকশন অফ দি সাবস্টেন্স অফ দি নার্ভাস। আমি তো বললাম যে ব্রেন প্যারেনকাইমা যখন তোমার ইনফেক্টেড হবে,
এবং এটাকে বলা হচ্ছে এনকেফালাইটিস। আর যে মেনিনজাস হলে মেনিনজাইটিস। এখানে কি সিমটম করে দেখো, ফোকাল সাইন থাকবে, ফোকাল ডিসফাংশন মানে নিউরোলজিক্যাল ডিফিসিট অর সিজার with general signs of infection depending on the acuteness of the infection and the type of organism. এখানে আমি বলি যে মেইন ডিফারেন্সটা তোমাকে ধরবে ভাই যে মেনিনজাইটিসে কি হয়, এনকেফালাইটিসে কি। তোমরা বলবে যে এটা ইনফেকশন অফ দি মেনিনজেস আর এটা হচ্ছে ইনফেকশন অফ দি ব্রেন প্যারেনকাইমা। মেনিনজাইটিসে পেশেন্ট আর্লি স্টেজে পেশেন্ট কি থাকে, আনকনশাস থাকে, পেশেন্ট আনকনশাস হয় না বা পেশেন্ট ডিসওরিয়েন্টেড হয় না, কিন্তু এনকেফালাইটিস পেশেন্টের কনশাস লেভেলটা লস্ট হয়ে যায়। মেনিনজাইটিসে আর্লি স্টেজে কোনো ফোকাল নিউরোডিফিসিট হয় না, কিন্তু এনকেফালাইটিসে শুরুতেই দেখো ফোকাল ডিসফাংশন দেখাচ্ছে, অথবা পেশেন্টের একেবারে কনভালশন হচ্ছে, পেশেন্টের খিঁচুনি হবে, তোমার একদিকে হাত পা প্যারালাইসিস হয়ে যাবে। এই দেখো কি কি ভাইরাস দিয়ে হয়, যে কমন ভাইরাস, লেস কমন ভাইরাস, যেমন হারপিস সিমপ্লেক্স ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এগুলো দিয়ে হয়। ওয়েস্ট নিলি ভাইরাস, এদিকে লেস কমন র্যাবিস, আর এইসব ভাইরাসগুলো এগুলো বক্সে আছে। মামস ভাইরাস, তাই না, যেমন আমরা প্রায় বলি সাইটোমেগালো ভাইরাস, মামস ভাইরাস, র্যাবিস ভাইরাস, এগুলো লেস কমন। আর এদিকে হচ্ছে হারপিস ভাইরাস, HSV1, HSV2, সাইটোমেগালো ভাইরাস। প্যাথোফিজিওলজিটা দেখো কি হচ্ছে, the infection provokes an inflammatory response, একই জিনিস, that involve the cortex, white matter, basal ganglia and brainstem. The distribution of the lesion varies with the types of the virus. বুঝছো, ভাইরাসটা ডিস্ট্রিবিউশনটা নির্ভর করবে কোন টাইপের ভাইরাস। যেমন ধরো ফর এক্সাম্পল in herpes simplex encephalitis the temporal lobes are usually primarily affected. এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো herpes simplex encephalitis এর টেম্পোরাল লোবটা ধরবে, এটা আমরা যখন সিটি স্ক্যান করব তখন দেখবো যে টেম্পোরাল লোবে দেখা যাচ্ছে, আর এমআরআই করলে টেম্পোরাল লোবে সিগন্যাল চেঞ্জ হবে, তাহলে আমরা ধরে নিতে herpes simplex encephalitis. Cytomegalovirus can involve the areas adjacent to the ventricles. দেখছো, ভেন্ট্রিকুলাইটিস, ব্রেইনের যে ভেন্ট্রিকুল আছে, ল্যাটারাল ভেন্ট্রিকুল, এটাকে আশেপাশে এটা ইনভলভ করে। ইনক্লুশন বডিজ মে বি প্রেজেন্ট ইন দ্য নিউরনস এন্ড গ্লিয়াল সেলস and there is an infiltration of the polymononuclear cells in the perivascular space. There is neuronal degeneration হয় and diffuse glial proliferation often cerebral edema, ultimately brain edema হয়। তাহলে বোঝা গেল যে এক এক টাইপের ভাইরাস এক এক এরিয়া অফ দি ব্রেইনের কে ইনভলভ করে এবং আলটিমেটলি এখানেও ইনফ্লামেশন হয়, তারপরে ডিজেনারেশন হয়, তারপরে ব্রেন ইডেমা হয়। সেরিব্রাল ইডেমা মানে ব্রেন ইডেমা। ভাইরাল এনকেফালাইটিস প্রেজেন্টস উইথ অ্যাকিউট অনসেট অফ হেডেক। দেখো একই জিনিস, হেডেক, ফিভার, একই জিনিস, আবার ফোকাল নিউরোলজিক্যাল সাইন। আমি বলছি যে তোমরা এই কথাটা অনেক জায়গায় শুনবা, ফোকাল নিউরোলজিক্যাল সাইন কিছু না, এগুলো হচ্ছে ব্রেইনের স্পেসিফিক পার্টস আছে, এক এক পার্টসের ফাংশন এক এক রকম। যখন প্যাথোলজি দিয়ে এই পার্টস গুলা ব্রেইনের ইনভলভ হবে, যেমন ফ্রন্টাল লোবের ফাংশন আছে, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোবের ফাংশন গুলো আলাদা আলাদা। যেই লোব যে ফাংশন করে ওই লোব যদি অ্যাফেক্টেড হয় তখন ওই লোবের ফাংশনটা ডিস্টার্ব হবে। যেমন অ্যাফাসিয়া, তোমরা জানো অ্যাফাসিয়া মানে কি, ডিফিকাল্টি ইন স্পিচ, ল্যাঙ্গুয়েজ ফাংশন। যেমন অ্যাফাসিয়া কি আছে, মোটর আছে, সেন্সরি। ব্রোকাস এরিয়া কোথায় থাকে, ফ্রন্টাল লোবে। ব্রোকাস এরিয়া যদি ইনভলভ হয় তাহলে অ্যাফাসিয়া হবে। আবার যদি টেম্পোরোপ্যারিটাল হয় তাহলে ভার্নিক্স অ্যাফাসিয়া হবে। অ্যাফাসিয়া দুই রকম, মোটর, সেন্সরি, আবার কন্ডাক্টিভ। তারপরে হেমিপ্লেজিয়া, দেখো এক সাইডে হাত পা প্যারালাইসিস হয়ে যাওয়া হেমিপ্লেজিয়া বলে। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, যদি অক্সিপিটাল লোবে যায় তারপরে অপটিক ট্রাক্টে হয় তাহলে তোমার ফিল্ড ডিফেক্ট হবে। সিজার, কনভালশন, নিউরোনাল ডিস্টারবেন্স অফ দি কনসাসনেস ranging from the drowsiness to deep coma, supervenient early. এখানে কিন্তু ড্রজিনেস দিয়ে শুরু হয়, আলটিমেটলি পেশেন্ট কিন্তু ডিসওরিয়েন্টেড হয়ে যাবে এবং আলটিমেটলি পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাবে, কমাতে চলে যায়। meningism occurs in many. When features of inframedial
frontotemporal region including prominent olfactory and gustatory hallucination এগুলো হবে ব্রেনের যে পার্টস তোমার এফেক্টেড হবে ওই এফেক্টেড পার্টস এর ফাংশন ডিস্টার্ব হবে এই যে দেখো olfactory gustatory hallucination anosmia মানে কোনো সেন্স পাবে না গন্ধ পাবে না unusual behavior মানে কি ফ্রন্টাল লোবে ধরলে অ্যাবনর্মাল বিহেভিয়ার হবে পার্সোনালিটি অল্টারেশন হবে মেমোরি ডিস্টারবেন্স হবে হ্যাঁ সেন্সরি ডিসফাসিয়া কোনটা বলে ভার্নিক্স এরিয়া যদি তোমার এফেক্টেড হয় টেম্পোরোপ্যারাইটাল তাহলে পেশেন্ট ডিসওরিয়েন্টেড থাকবে তোমার কথা বুঝতে পারবে না HSV encephalitis should always be suspected চলে আস জি স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ মোর্শেদ আসছো জি স্যার আসছি স্যার তোমার অ্যাবসেন্সে আমরা কন্টিনিউ করতেছিলাম না আমি ওই যে হুইপ স্যার আসছিলেন যে স্যার মিটিং এ ছিলাম একটু শোনো আমার তো ক্লাস ছিল কি মিটিং কি করলে 1 মিনিট শুনি খালি না মিটিং স্যার এমনি স্যার ওভারঅল আমি পরে ঢুকছিলাম ওই কেমন চলছে স্যার আর একটু ভালো স্বাস্থ্য সেবা মিটিং আর নাকি না না অনেক ধরে আলোচনা স্যার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার মোর্শেদ জি স্যার থ্যাংক ইউ স্যার শুরু করো আচ্ছা আর স্টুডেন্টস তোমাদেরকে আল্লাহ হাফেজ তোমরা আগে থেকে একটু যোগাযোগ করবে আমার সাথে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম স্যার আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সালাম আলাইকুম স্যার Sir. জি স্যার Recording stopped. Stop. Recording in progress.